হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সকল বন্ধু? একটু জানিয়ে দিও তোমরা কেমন আছো। আজকে যেই তোমাদের ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে, হাজির হয়ে গেছি। আমরা এটা দীঘা গেছিলাম, সেই দীঘার কিন্তু একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নিয়ে। প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আমরা যখন দিল্লির এক্সিবিশন থেকে ফিরে আসলাম, ছেলের বায়না দীঘাতে নিয়ে যেতে হবে। সকালবেলায় হাবড়া টু দীঘার বাসে উঠে পড়েছিলাম। সেখান থেকেই কিন্তু আমরা নেমে পড়েছিলাম কোলাঘাটে। কোলাঘাটে একটু ওরা হল্ট করেই, সেই কোলাঘাটে গিয়ে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম। বাবু আবার বাস থেকে নামবেন না, তাকে দিয়ে আসতে হবে টিফিন বাসের মধ্যে। একটু ভাবতে পারছো কী অবস্থা। আমি নামলাম, নেমে তো টিফিন করলাম। টিফিন বলতে একটু চা খেয়েছিলাম। তো দিব্যেন্দুও বললো চলো, আমিও কিন্তু আর নামবো না, তাহলে বাবান বসে আছে আমিও বসে থাকছি, তুমি তাহলে চাটা খেয়ে আসো, আমাদের জন্য চা নিয়ে এসো। তো আমি চাটা খেলাম আর ছেলের জন্য চাটা নিয়ে আসলাম। সেখান থেকেই চা খেলাম, আবার দেখো একটু গান করছিলাম। তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আবার বাসের থেকে আমরা যখন পৌঁছাই, মানে দীঘাতে গিয়ে যখন পৌঁছাই, তখন কিন্তু ঘড়ির টাইম বাজে 10টা 25। আর হোটেলটা না ভীষণ ভালো ছিল। হোটেলটা ছিল একদম তোমার মানে থানা, দীঘাতে থানার একদমই ওখানে কিন্তু হোটেলটা ছিল। দারুণ হোটেল। দেখো ঘড়ির টাইমে তখন বাজে, তো ঘড়িটা আমি বললাম বাবানকে টাইমটা দেখা, 10টা 25। তখন তো আমরা পৌঁছে গিয়েছি হোটেলে। এবার হোটেলে পৌঁছেই ব্যাস, ও কোথায় সেটাই বুঝে গেছো? কী করে জানলে? থার্ড কী করে জানলে? বাবা, পিঠের মধ্যে একটা বোচকা আমার, তো কী করে আমি নামার সময় ওকে তুই লিফটে নামবি নাকি? বাবা না, সময় জামা চেঞ্জ করে লিফটে নাম। হ্যাঁ, লিফট থাকলে 10 তলায় দিলেও অসুবিধা নেই। চলো, আমাদের পড়েছে 409, তাই তো? একটা দিয়ে রয়েছে, একটু রুম ফ্রেশনার দেওয়া দরকার। হোটেলের রুমটা যেমন ভালো ছিল, বেড তেমন ভালো ছিল, সত্যি ভীষণ ভালো, একদম নিরিবিলি একটা হোটেল। মনে হচ্ছে মানে একদম গ্যাঞ্জামের মধ্যে ছিল না, কিন্তু নতুন যেহেতু রং টং করেছিল একটু গন্ধ কেমন বেরোচ্ছিল। তারপরে বললাম একটু রুম ফ্রেশনার দিয়ে দিতে, কিন্তু ছেলের তো সইছে না। ও কখন বেরোবে, স্নান করা ছাড়া তো কোনো কথা নেই, আগে কখন বেরোবে সেই চিন্তা ওর মাথার মধ্যে ঘুরছে। ও খাওয়া দাওয়া কিচ্ছু করবে না, বলছে চলো আগে চলো আগে চলো, পাগল করে দিচ্ছিল জানো না। আরে যাবো তো, খেতে হবে না কিছু, খাওয়া দাওয়া করে আমরা যাব। খাওয়া দাওয়া করে আর যেতে লাগবে না? খাওয়া দাওয়া করে যেতে লাগবে না? না, 10:30 আর কথা হচ্ছে খাওয়া দাওয়া কিছুই করবে না, ও সোজা এখন সমুদ্রে গিয়ে ঝাঁপাবে। তো সেই কথা অনুযায়ী অল্প একটু কিছু টিফিন করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার লুকটা, একটা সানগ্লাসটা ওখান থেকেই কেনা, জানো তো, বাড়ি থেকে আর সানগ্লাস নিয়ে যাইনি। তিনজনই ওখান থেকে একটা সানগ্লাস কিনে নিয়েছিলাম। এরপরেই বল নাকি তার লাগবেই, বল ছাড়া নাকি সমুদ্রে নামা যাবে না। দেখতেই পাচ্ছ হাতে বল, আর গান দেখো না, গানটা শোনো। তাই তো এই প্রথম আমরা দীঘাতে গিয়ে দেখেছিলাম দিনের বেলায় বিয়েতে যাচ্ছে এই রকমভাবে সাজুগুজু করে। আর দেখো কি দারুণ যে সেজেছিল, রাস্তা দিয়ে এরকম দারুণ বাজনা নিয়ে এরা কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছে। বর পেছনে ছিল। আর এরকম এক্সপিরিয়েন্স সত্যিই ছিল না যে দিনের বেলায় এরকমভাবে বিয়ে বাড়ি হয়। এটা গিয়েও কিন্তু একটা দারুণ জিনিস দেখেছিলাম। দেখতেই পাচ্ছ বরের গাড়িটা দারুণভাবে সাজানো, সামনে বাজনা, উফ জাস্ট অসাধারণ। এটা আমরা অনেকটা সময় ধরে দেখেছিলাম যে বিয়েবাড়ির দেখি বাজনাটা কেমন বাজছে। আমি ছেলেকে আবার বলছিলাম দেখেছিস দিনের বেলাতেই কী দারুণ লাইট জ্বালিয়ে বিয়েবাড়িতে সবাই নাচতে নাচতে যাচ্ছে, মানে একদম অন্য রকম। অ্যাকচুয়ালি আমরা এখানে একরকম বিয়েবাড়ি কাটাই, ওখানে কিন্তু আর এক রকম। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বিকালবেলায় বেরিয়ে পড়লাম। সকালবেলাটাই তো সমুদ্রে কেটে যায় অনেকটা সময়, আর আমরা খুব সকাল সকালই বেরিয়ে যেতাম। একটু টিফিন করে 10টা 10:30 মধ্যেই সমুদ্রে চলে যেতাম, কারণ ছেলে ভীষণ ভালোবাসে স্নান করতে, ওটার জন্যই মেন যাওয়া। তো তারপরেই বিকালবেলাতে হঠাৎ বললাম তাহলে চলো শুধু বিচে কেন যাব আমরা, তো একটা কাজ করি দেখি এখানে আর কি আছে।
তো সেখান থেকেই ওরা বলল যে এখানে নাকি ঢেউসাগর বলে একটা পার্ক আছে, খুব নাকি সুন্দর। বললাম চলো তাই যাওয়া যাক। তো সত্যিই গিয়ে ভীষণ ভালো লাগে। জায়গাটা আগে কিন্তু আমরা যখন যেতাম দীঘায় তখন একটা পার্ক ছিল অমরাবতী পার্ক, আমরা ছোটোবেলাতে গিয়েছি, তারপরে মাঝখানে একবার বাড়ি থেকে গিয়েছি, সেখানে গিয়েছি, কিন্তু পার্কটা না পুরো নষ্ট হয়ে গেছে, একদম মেনটেনেন্স না হওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। তো এই পার্কটা কিন্তু আবার নতুন একটা পার্ক, আশা করছি যারা দীঘায় যাও প্রত্যেকেই গেছো, আর যারা যাওনি তারা কিন্তু একবার ঘুরে এসো। লাইটগুলো দারুণ সুন্দর করা গো, দারুণ সুন্দর করা, এত সুন্দর করে লাইটিং করা আছে। আর ছেলে এই গাড়িটা যখন চড়ছিল না, আমার নিজেরই ইচ্ছা করছিল জানো এই গাড়িটা চড়ার জন্য। কি যে সুন্দর গাড়ি, তোমায় কি বলবো, ভীষণ মজা। আর ও তো নামবেই না, প্রত্যেকটা বাচ্চাই দেখছো দারুণ করে চড়ছে। আমি বলছি বাবা দিবি আমি চড়বো, ওর খুব মজা পেয়েছে, ও দুবার চড়বে, বায়না ওখান থেকে আসবে না। তো সেই গাড়িটা সত্যিই ভীষণ ভালো ছিল। তার মধ্যে ছেলে তো একটু দুষ্টু, বুঝতেই পারছো, সেখান থেকে কি করছে, বারবার গিয়ে একে ওকে গুঁতো দিচ্ছে আর ওই দিকে চলে যাচ্ছে, মানে যেখানে যাওয়ার কথা না সেখানেও চলে যাচ্ছে। সত্যি গো, অমরাবতী পার্কটা গিয়ে, অমরাবতী না সরি, এটা ছিল ঢেউসাগর পার্কে গিয়ে ভীষণ ভালো লেগেছিল। তো তখন ছেলে বলল মা কি খাবো। আমি বললাম তো চল বাবা, তুই আইসক্রিম খাবি বলছিস, আইসক্রিম খেয়ে নে। আর আমার না গলাটা তখন ভীষণ ব্যথা ছিল গো, আমি যে খুব বেশি আইসক্রিম পছন্দ করি তেমনটাও একদমই নয়। আবার গান করছিলাম, ও গান করছে, সোনাও গান করছে, মানে বুঝতেই পারছো খুব মজা। কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে একদিনে কালো হয়ে যায়, এটা তোমরা খেয়াল করবে, মানে এত সমুদ্রে আমরা স্নান করা হয় যে কালো হয়ে যায়। আমি তখন একটা কফি নিয়ে নিলাম, কফি খেতে আমার চিরজীবন ভালো লাগে। শুধু কফি না, আমি চা প্রিয় মানুষ আর কফি প্রিয় মানুষ। আমি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো না অতটা বেশি ভালোবাসি না। তারপরেই ওখান থেকে যখন আমি মানে কফিটা খেলাম, দিব্যেন্দু বললো তুমি যখন কফি খাবে তাহলে আমিও চলো কফিই খেয়ে নিই। তো দিব্যেন্দু একটা কফি নিয়ে নিয়েছিল আর ছেলে একটা আইসক্রিম নিয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ছেলে ভীষণ ভালোবাসে এই যে বইয়ের এইটাতে, সত্যি আমার ভীষণ প্রিয়, ছেলের আরও 3 ডবল প্রিয়। চলো, আমি বললাম চল তাহলে বইয়ের ওখানে দেখ কোন বই নিবি, বলে লাইব্রেরিতে চলে গিয়েছিলাম। ও দেখো প্রত্যেকটা বই ঘেটে ঘেটে দেখছিল, আর এই ডাইনোসরের এই বইটা নিয়েও নিয়েছিল। এটা ভালো লেগেছে, এটা নেব। দাঁড়াও আর পাপা আসুক, নইলে তো আমরা নেব কেমন করে। এক সেকেন্ড, আগে তুমি দেখে নাও, হ্যাঁ তারপরে। ওই তো রানাঘাট লোকাল, রানাঘাট লোকাল। এইভাবেই আমাদের ফার্স্ট দিনটা কেটে গেল। এবার সেকেন্ড দিন ভোরবেলায় একটু দেখবে প্রত্যেকেই দীঘাতে গিয়ে মোহনাতে যাবে না, এটা কিন্তু হতেই পারে না। ভোরবেলায় মোহনাতে যাওয়া তার একটা আলাদাই মজা। বাবা শুধু মোহনাতে গেলে হবে না, তার কিন্তু আবার স্লোমো করে দিতে হবে। দেখো হাঁটার কি স্টাইল, বাবা হাতে ঘড়ি, বিশাল ব্যাপার। কিন্তু যাই বলো, যতই বলি জলের মধ্যে পুরো যাবি না, ভিজে যাবি, অল্প একটু ভেজ, এখনই ভিজিস না, কে কার কথা শোনে, পা তাকে ভেজাতেই হবে আর জুতো পুরো ভেজাতেই হবে। এরকমও হয়েছে আগেরবার যখন দীঘাতে গেছিলাম, জুতো হাতে নিয়ে আসতে হয়েছে, মানে পুরোই ভিজে গেছে, পুরোটাই ও ভিজে যাবে। জলের মধ্যে যেতেই হবে, সে ভোরবেলাই হোক সকালবেলাই হোক আর যখনই হোক না কেন। যত বলছি তুই জলের মধ্যে যাস না, আমরা একটু পরে গিয়েই স্নান করব, না হবে না, জলের মধ্যে যেতেই হবে, সেরকম ব্যাপার। আর চারিদিকে শুধু দেখছি ইউটিউবার, চারিদিকেই যেদিকে তাকাচ্ছি দেখছি ইউটিউবার, কে নাচ করছে কে গান করছে। শুধু তাই নয়, ঘোড়া দেখে উঠতে হবে। ঘোড়াতে আমার নিজেরও ইচ্ছা করছিল, কিন্তু সত্যি কথা বলতে ভয়টাও লাগছিল, এই চেহারা নিয়ে যদি ঘোড়ায় উঠি, কেননা ঘোড়াটাই হয়তো বসে পড়লো, সেজন্য নিজে আর ঘোড়াতে ওঠার সাহস জোটালাম না, ছেলেটাকে উঠিয়েছিলাম। কিন্তু ঘোড়ার একটা নতুন ঘটনা জানো তো, তখন তো আর জানি না ঘোড়াটা ওরকম করবে, তাহলে না হয় ক্যামেরা রেডি করে রাখতাম, বাট ঘোড়াটা চোখে দেখলাম একটা এমন ঘটনা, কি বলবো, তোমাদের সাথে শেয়ার করি। আরামসে একজন বসে আছে, ফটো তুলছে, একটা লম্বা চওড়া সব থেকে বড় ঘোড়া, তাকে যে কি বীভৎস লাথি মারলো একটা লোককে, কি বলবো, মানে ওই প্রথম দেখা যে ঘোড়া ওইভাবে কাউকে আঘাত করছে,
মানে আজব ব্যাপার, লোকটা তো বুঝতেই পারলো না যে কি হলো। ওই ঘটনাটা সত্যি আমরা তো হেসেই পাচ্ছি না, কিন্তু লোকটা সত্যি লেগেছিল। হাসিটা তো তখন পেয়েছিল, কিন্তু পরে কষ্ট হচ্ছিল। তো তারপরে বললো চলো অনেকটা ভোরে বেরিয়েছি, এখন কি করব, চলো অন্য আর একটা জায়গায় চলে যাই। গিয়েছিলাম তাজপুর, সেখানেও চলে গিয়েছি। গিয়ে বলছে চলো একটা কি করব, ওখানে না একটুখানি প্রবলেম চলছিল, তো সেই জন্য লোকজনের অনেকটা সংখ্যাও কম ছিল। আমরা একটা বাইক ভাড়া করে নিয়েছিলাম, আর বাইকে করে অনেক দূর গেছিলাম, অনেক দূর। মানে এই প্রথমবারই আমি কিন্তু বাইকে করে অনেক দূর গেছিলাম। অন্য কী হয়, বিচে বসে থাকছি, গল্প করছি, বা কিন্তু বাইক নিয়ে কখনো দূরে কোথাও যাইনি। আর সেইবার প্রথম স্কুটি নিয়ে আমরা অনেকটা দূরে গেছিলাম। আর একটু মানে কী বলতো, বৃষ্টির আবহাওয়া ছিল, বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা ভীষণভাবে মেঘলা ছিল। তারপরে বলছে চলো আমাকে একটা স্লোমো করে দাও। আমি আবার কী করলাম, বাইকে দুজন বসে রয়েছে, সেটার আবার একটু স্লোমো করে দিলাম। স্লোমো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে স্লোমো করতে, আর দেখবে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে স্লোমোতে। তো সেখানে আমি যদি স্লোমোর ভিডিও করি, তাহলে আমি তো আর পেছনে মানে বসে থাকলে আমি স্লোমোটা করব কেমন করে। দেন আমি নেমে গেছিলাম, আর দিব্যেন্দু আর ছেলের স্লোমোটা আমি করে দিয়েছিলাম। খুব আরাম লেগেছিল এই বাইকে চড়ে, এই প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে দীঘাতে গিয়ে। বাট খুব সাবধান জানো তো, এই যে বালির মধ্যে বাইক চালানো ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার, ভীষণই ডিফিকাল্ট, যখন তখন স্লিপ করতে পারে। আর এত সুন্দর পাখিগুলো উড়ছিল, দেখতেই মানে একদম ভোরের একটা ওয়েদার, মানে ভীষণ সুন্দর। এবার ছেলেকে বললাম তোর তো স্লোমো আমি করে দিলাম, তাহলে কিন্তু আমারও একটা স্লোমো তোকে করে দিতে হবে। তো ও তো রাজি না, মোবাইলে মানে ফটো তোলা এগুলো বাবান একদম পছন্দ করে না। তারপরেও আমি একটু জোর করে করে তুলি, তো তুই করবি না, করতে হবে না। আমি নিজের ভিডিওটা নিজেই করে নিয়েছিলাম। কি করি, নিজের পায়ের একটা স্লোমো করেছিলাম। সেখান থেকে একটু কিন্তু জানাবে আমাদের দুদিনের যে দীঘা ভ্রমণ তোমাদের কেমন লাগলো, আর কারা কারা এই মরশুমে দীঘায় যাচ্ছ। আর এটা ছিল হাবড়া দীঘার কিন্তু বাস। হাবড়া থেকে বোধহয় ছাড়ে ওই তোমার ভোরবেলায়, আমরা এখান থেকে বারাসাত থেকে উঠেছিলাম। বারাসাত থেকে উঠেছিলাম ওই 6টা নাগাদ, 10টা 25-এর মধ্যে আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছিলাম। আর সত্যি দীঘার ট্রিপটা ছিল ভীষণ সুন্দর। আর সেটা গিয়েছিলাম হঠাৎ করেই, একদম হঠাৎ, মানে রাত্রেবেলায় ঠিক হয়েছে। আগের দিন আমি ছিলাম বনগাঁতে, রাত্রে ঠিক হয়েছে, পরের দিন ভোরবেলাতে দীঘা চলে গিয়েছিলাম। এটা ছিল অমরাবতীর একটা দারুণ ছবি, সেটাও দিয়ে দিলাম। অমরাবতী নয়, সরি, আবারও ভুল করলাম, ঢেউসাগরের ছবি। এখান থেকে সোজা নাকি বিচ ধরে হেঁটে হেঁটে যদি কেউ যায়, তাহলে একদম ওল্ড দীঘাতে পৌঁছে যাবে। যারা যেতে চাইছো অবশ্যই যেও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।